সিপিএম এর শূন্য গেরো কাটাতে পারবে? এদিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতাই। কত আসন পেতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস? কতটা কঠিন লড়াই হচ্ছে, অর্থাৎ বিশেষ করে শাসক বিরোধীদের কাছে। বিজেপির যে সংখ্যায় তারা আসন পাবে বলে আশাবাদী, সেই সংখ্যায় আসন কিন্তু তারা পাবে না। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশনে। ভোটের ফলে শূন্য গেরো কি কাটবে বামেদের? কি বলছে বঙ্গবাসী? এদিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতাই। কত আসন পেতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস? এই নিয়েই আজকে আমাদের আলোচনা এবং বিশ্লেষণ। সিপিএম এর শূন্য গেরো কাটাতে পারবে? এই প্রশ্নটা এখন বঙ্গ রাজনীতিতে বারবার ঘুরে ফিরে আসছে। কারণ দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা, সেই ৩২ জনের মধ্যে অধিকাংশই তরুণ এবং তার সাথে প্রবীণের একটা মেলবন্ধন রয়েছে। টালিগঞ্জে সিপিএম প্রার্থী করা হলো অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসকে। এদিকে ভবানীপুর রাজ্যের নজর কাড়া কেন্দ্র, সেই ভবানীপুরে প্রার্থী করা হয়েছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক, একেবারে তরুণ তুর্কি নেত্রী আফরিন বেগম, তাকে প্রার্থী করা হয়েছে বালিগঞ্জে। এদিকে নয়াগ্রামে সিপিএম প্রার্থী করা হয়েছে পেশায় চিকিৎসক এবং প্রাক্তন সাংসদ পুলিন বিহারী বাস্কেকে। পাঁশকুড়া পূর্বে প্রার্থী করা হয়েছে সেখানকার প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলীকে। মুর্শিদাবাদে সিপিএমের জেলা সম্পাদক জামাল হোসেনকে প্রার্থী করা হয়েছে রানীনগর থেকে। এদিকে খেজুরিতে প্রার্থী করা হয়েছে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাসকে। আপনারা জানেন যে প্রথম দফায় ১৯২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কিন্তু সিপিএমের গোষ্ঠীকোন্দল বারবার বেরিয়ে আসছে। আর দ্বিতীয় দফায় আরও ৩২ জনের তালিকা ঘোষণা করেছে বামেরা। প্রথম তালিকায় একটা বড় অংশ জুড়ে ছিল মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, পলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব প্রজন্মের নেতাকে। আর দ্বিতীয় দফায় যে তালিকা দেখা গেল, সেখানে নতুন এবং পুরনো প্রজন্মের মিশেল বলা যেতে পারে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসই। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৮৪ থেকে ১৯৪টি আসন, আর বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন। অন্যান্য পেতে পারে আরও ৩টি মতো আসন। সার্বিক বিভিন্ন জনসমীক্ষায় উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা ভর করেই টানা চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে মুখ্যমন্ত্রী হিসাবে কাদেরকে তারা পছন্দ করেছেন, এই রকম প্রশ্ন যখন ঘুরে বেড়াচ্ছে, তখন অধিকাংশ তারা জবাব দিয়েছেন, অর্থাৎ ৮৪.৫% উত্তরদাতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ করছেন ৩৩.৪%। অর্থাৎ ভোটের শতাংশের দিক থেকে বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সমস্ত জনমত সমীক্ষায় উঠে এসেছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ৪১.৯% ভোট, সেখানে বিজেপি পেতে পারে ৩৪.৯% ভোট। গত ৫ বছরে রাজ্য সরকার কেমন কাজ করেছিল সেই বিষয়ে ৪৩% মানুষ তারা বলছেন যে তৃণমূল সরকারের কাজ ভালো অথবা খুব ভালো বলে মতামত দিয়েছে। ২০.৬% উত্তরদাতারা বলছেন সরকারের কাজ খুব খারাপ। তবে রাজ্য সরকার গত ৫ বছরের পারফরমেন্সকে খারাপ বলছেন প্রায় ১৮% মতো মানুষ। কিন্তু এই নির্বাচনটা
যে নির্বাচনগুলো আপনারা এতদিন সাক্ষী ছিলেন, এই নির্বাচনে অবশ্য আপনারা সাক্ষী থাকছেন, তবে বিগত নির্বাচনে আপনাদের যে অভিজ্ঞতা হয়েছিল এই নির্বাচনে একেবারে ভিন্ন একটা অভিজ্ঞতা হচ্ছে, এ কথা বলার অপেক্ষা রাখছে না। কারণ যেভাবে এসআইআর যেভাবে বাংলার মানুষের মধ্যে একটা ক্ষোভ, একটা আতঙ্কর পরিবেশ তৈরি করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2026-এর এই বিধানসভা নির্বাচন কতটা কঠিন লড়াই হচ্ছে, অর্থাৎ বিশেষ করে শাসক বিরোধীদের কাছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন তুলছে শুধুমাত্র রাজনৈতিক দল নয়, আপনার আমাদের মতো সাধারণ মানুষ যারা প্রতিদিন নিজেদের কর্মব্যস্ততার মধ্যেই থাকে চলি, তাদের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ সঞ্চার হয়েছে নির্বাচন কমিশনের এহেন ভূমিকায়। কারণ নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা থেকে প্রথম দফায় প্রায় 58 লক্ষ নাম বাদ দিয়েছে, সেই নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দফায় যে ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে তাতেও কিন্তু অনেক সন্দেহ থেকে যাচ্ছে। কারণ গত 16ই ডিসেম্বরের পরে 28শে ফেব্রুয়ারি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হলো এবং কিছুদিন আগেই তৃতীয় যে তালিকা প্রকাশিত হয়েছে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। কারণ এখনো পর্যন্ত বহু ভোটার তারা প্রশ্ন চিহ্নের মাঝে দাঁড়িয়ে রয়েছেন, আদৌ তারা 26-এর এই নির্বাচনে তারা সাক্ষী হতে পারবেন কিনা। কারণ এখনো পর্যন্ত বহু ভোটারের তাদের যে সমাধান, সেই সমাধান কিন্তু হয়নি। অর্থাৎ যারা বিচারাধীন রয়েছেন, যারা ডিলিটেডে রয়েছেন, তাদের অনেকেই কিন্তু এখনও সেই বিচারাধীন অবস্থায় রয়েছেন। তাই তারা এই 26-এর ভোটে তারা অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তবে সময়ের সাথে সাথে যেভাবে পরিবর্তন ঘটছে, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট তো একটা বদলের সম্ভাবনার জায়গা থেকেই এটা বলা যেতেই পারে যে বিজেপি 2016 সাল থেকে তারা আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল, তারপরে 2019-এর লোকসভা নির্বাচন, 21-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন, বহু জায়গায় এই 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে গেলেও তারা আসন কিন্তু হারিয়েছে। অর্থাৎ প্রতিটা লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা হলেও কোথাও কোথাও দেখা গিয়েছে 5টি বিধানসভায় বিজেপি এগিয়ে গেলেও তৃণমূল কংগ্রেস 2টো বিধানসভায় এগিয়ে ছিল। আবার উল্টো ছবিও দেখতে পাওয়া গেছে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গে বিশেষ করে নিশীথ প্রামাণিক যে লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিল, অর্থাৎ কোচবিহার, সেই কোচবিহারে কিন্তু বিজেপির থেকে তৃণমূলের দখল অনেক বেশি। অর্থাৎ কিনা 2024-এর এই লোকসভা নির্বাচন এই 26-এর বিধানসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে ইতিমধ্যেই তার সফর শুরু হয়ে গিয়েছে, সেখান থেকে তিনি একেবারে অগ্নিবাণ ছুড়ে দিচ্ছে শাসক দল বিজেপির দিকে এবং একের পর এক মন্তব্য এবং বক্তব্য অবশ্যই সরগরম করছে বঙ্গ রাজনীতিকে। এবং মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনের যে লেখা চিঠি সেখানে দেখা যাচ্ছে বিজেপির সেখানে স্ট্যাম্প রয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা কি আদৌ সম্ভব? নির্বাচন একটা অটোনমাস বডি, অর্থাৎ স্বশাসিত সংস্থা, সেই নির্বাচন কমিশনের লেটার হেডে সেখানে বিজেপির স্ট্যাম্প, তাহলে নিরপেক্ষতা থাকছে কোথায়? এই যে বারবার প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন সময় শাসক দলের পক্ষ থেকে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, মূলত তারা বিজেপির হয়েই কাজ করছে, এটাই তো তাহলে প্রমাণিত হয়। এদিকে আপনি দেখুন, আজকে উত্তর 24 পরগনার দিকে নজর রাখুন। উত্তর 24 পরগনা যেখানে বারবার মতুয়া সম্প্রদায়ের মানুষরা তারা অভিযোগ করেছিল তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা তো ফিরতে পারছে না অনেকে। ফলে উত্তর 24 পরগনায় বিশেষ করে ঠাকুরনগর, গাইঘাটা, হরিণঘাটা, বনগাঁ, এই বিভিন্ন বিস্তীর্ণ যে বিধানসভা এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এবারে খুব একটা বিজেপি ভালো ফল করার কোনো জায়গা তারা খুঁজে পাচ্ছে না। ফলে বিজেপির যে সংখ্যায় তারা আসন পাবে বলে আশাবাদী, সেই সংখ্যায় আসন কিন্তু তারা পাবে না। বরং এক্ষেত্রে বলে রাখা ভালো যে বামেরা কিন্তু বেশ কয়েকটা আসন এবারে কিন্তু তারা ছিনিয়ে নিতে পারবে। কারণ
যে তরুণ তুর্কি নেতৃত্বকে মূলত এই বঙ্গর ভোটে নামানো হয়েছে, তার মধ্যে উত্তরপাড়ায় অবশ্যই নজর থাকছে। উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতন একজন প্রার্থী করা হয়েছে। এদিকে বালিগঞ্জে লড়াইটাও কিন্তু বেশ কঠিন লড়াই হবে, কারণ আফরিন বেগম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিনি গবেষণা করছেন, সেই জায়গায় দেবাশিস কুমারের সাথে একটা লড়াই হতে পারে। এদিকে আবার দমদমে দুটো বিধানসভা কেন্দ্র কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আছে। একদিকে বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজ্যের মন্ত্রী অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য, তার প্রতিদ্বন্দ্বিতাকে দীপশিতা ধর, যে দীপশিতা ধর 2024 লোকসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলেছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। সেই দীপশিতাকে এবারে প্রার্থী করা হয়েছে। কার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে না রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে। এদিকে যদি আমরা এসআইআর পরিসংখ্যান করে যদি হিসাব করি বা ক্যালকুলেশন করি, কপালে চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। এবং ব্রাত্য বসু কীভাবে বেরিয়ে আসবেন সেটা নিয়ে কিন্তু একটা বেশ কঠিন লড়াই রয়েছে তার। ওদিকে আমরা যদি বিধাননগরের দিকে নজর রাখি, আরও একজন রাজ্যের মন্ত্রী রয়েছে সুজিত বসু, তারও যে এভাবে এসআইআরের নাম বাদ চলে গিয়েছে তার বিধানসভা কেন্দ্র থেকে, ফলে তারও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাই স্বাভাবিকভাবেই বেশ কিছু আসন তৃণমূল কংগ্রেস হারাতে পারে, যেটা বিগত দিনে বিগত কঠিন নির্বাচনে তাদেরকে পরাজিত না করতে পারলেও এই এসআইআর পরবর্তী যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়তো অনেক গুরুত্বপূর্ণ সিট এবার কিন্তু হারাতে পারে। এবং বিজেপি তারা যে 2021 বিধানসভা নির্বাচনে যে আসনগুলো তারা জয়লাভ করেছিল সেই আসনেও কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে। কারণ শিলিগুড়ির দিকে যদি আমরা নজর রাখি, হঠাৎ করেই শিলিগুড়ির যিনি বিধায়ক ছিলেন অর্থাৎ শঙ্কর ঘোষ, অর্থাৎ সিপিএম থেকে আসা সেই শঙ্কর, হঠাৎই তিনি প্রচারটা বন্ধ করে বাড়িতে বসে গেলেন। কারণ আছে, অনেকগুলো কারণ রয়েছে। আজ বিজেপি উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতায় একটা আসন বার করতে পারবে বলে আপনাদের মনে হয়? আজকে নন্দীগ্রামের কথা বলুন তো। আজকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসে যেভাবে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে যে উচ্ছ্বাস আপনারা নন্দীগ্রামে দেখছেন তৃণমূল কংগ্রেসের, এই উচ্ছ্বাস 2021 বিধানসভা নির্বাচনে এতটা কি দেখতে পেয়েছিলেন? তখন তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন। কিন্তু এবারের ইকুয়েশনটা অন্য কথা বলছে নন্দীগ্রামে। শুধু কি নন্দীগ্রাম, ওদিকে তমলুক, সেখানে শুভেন্দু অধিকারীর ভাইকে প্রার্থী করা হয়েছে। ফলে একটা রাজনৈতিক দল তারা মনে করছে যে এইভাবে এসআইআর হবে এবং এসআইআরে তারা জয়লাভ করবে, কিন্তু তারা একথা একেবারেই মনে রাখছে না। তারা একথা একেবারেই ভুলে গিয়েছে যে বাংলার মানুষকে যেভাবে ওই নীলকর সাহেবদের মতো শোষণ করা হচ্ছে, অর্থাৎ কিনা এই এসআইআরের মধ্যে দিয়ে তাদের মধ্যে যে আতঙ্ক বাড়ানো হয়েছে, সেই আতঙ্ক সত্যি কি তার বুমেরাং হবে না বিজেপির পক্ষে? এটা বিজেপি কেন ভুলে যাচ্ছে? ফলে এই আজকের যে অ্যাকশন রিয়াকশনে যে কথাটা আমরা আলোচনা করছিলাম শুরু থেকেই, অর্থাৎ বঙ্গ রাজনীতিতে বামেরা কি তাদের শূন্য গেরো কাটিয়ে তারা বিধানসভায় প্রবেশ করতে পারবে? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কজন প্রার্থীর কথা আমি বলেছি তাদের মধ্যে অনেকেই হয়তো এবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। উল্টো দিকে আবার শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের যা পরিসংখ্যান, মানুষ যেটা মনে করছে, মানুষ যা ভাবছে, তাতে করে দেখা যাচ্ছে যে চতুর্থবারের জন্য আবারও ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে যে শতাংশের মানুষ তারা চাইছেন, তুলনামূলক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সেটা অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগছে, আপনারা কাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান এবং বামেরা আদৌ তারা শূন্য গেরো কাটিয়ে উঠতে পারবে কিনা, এই বিষয় নিয়ে আপনাদের মতামত আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। অবশ্যই আমি কথা দিয়ে যাচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের যে প্রশ্নর সেই প্রশ্নর উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেব। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। এবং অ্যাকশন রিয়াকশানে আপনাদের আজকের ভিডিও প্রসঙ্গের যে মতামত থাকবে সেই মতামতকে সামনে রেখেই, এবং শুধু তাই নয়, নাম প্রকাশ করে আমরা নতুন করে আবারও একটি ভিডিও বানাবো।